সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো। তোমরা তো জেনেছো যে গতকাল থেকে আমরা অনলাইন ক্লাস কার্যক্রমে অংশ নিচ্ছি এবং ক্লাস নিচ্ছি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন ক্লাস প্রোগ্রামে। তো আজকে দ্বিতীয় দিন আমরা বিশেষ করে পদার্থবিজ্ঞান বিষয়ে আজকে প্রথম ক্লাস দশম শ্রেণীর জন্য। এখানে আমরা দশম শ্রেণীর ছাত্রদের প্রায় চ্যাপ্টারই আমাদের পড়ানো হয়ে গেছে। তো আমরা বিশেষ করে আলোচনায় আনবো এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলো দিয়ে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি। কারণ বর্তমানে পরীক্ষা পদ্ধতি হচ্ছে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি। তো এই পদ্ধতির আলোকে আমরা ক্লাস নেব কিছু সমস্যা, যে সমস্যাগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, খাতা কলম নিয়ে পড়বে এবং একই সাথে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা হয়তো এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং এর থেকে আরও নতুন নতুন সমস্যার সমাধান করতে শিখবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞান বিষয়ে আলোক প্রতিফলন। অষ্টম অধ্যায় আমরা আলোচনা করব অবতল দর্পণে প্রতিবিম্ব সৃষ্টি। এর মধ্যে একটা প্রশ্ন আসে যে দর্পণটা কি? দর্পণ হলো যে মসৃণ সমতলে আলো নিয়মিত প্রতিফলন করবে, সেটাই দর্পণ। তাহলে এখন প্রশ্ন হলো নিয়মিত প্রতিফলনটা কি? নিয়মিত প্রতিফলনটা হলো যদি আলোক দর্পণের পরিভাগটা সমতল হয়, তাহলে সেই রশ্মিগুলা এখানে এক্ষেত্রে নিয়মিত প্রতিফলন ঘটবে। একইভাবে যদি সমতল না হয়, তাহলে সেক্ষেত্রে হবে বিক্ষিপ্ত বা ব্যপ্ত প্রতিফলন। তো আমাদের আলোচনার বিষয়ে আমরা আর বিশেষ করে অবতল দর্পণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বলে রাখি, দর্পণকে যে আমরা দুভাগে ভাগ করি, সমতল ও গলীয়। তো সমতল ও গলীয় দর্পণের ক্ষেত্রে সমতল দর্পণটা হলো তোমরা দেখতেই পাচ্ছ, আর গলীয় দর্পণকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো অবতল দর্পণ, আরেকটা হলো উত্তল দর্পণ। অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, এটা গলীয় দর্পণের ক্ষেত্রে। গলীয় দর্পণ মানে এই যে সাপোজ এখানে এটা তোমরা দর্পণ দেখতে পাচ্ছ, এই দর্পণটি একটা গোলকের অংশ। আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা গোলক, এই গোলকের একটা অংশ বিশেষ আমরা নিলাম, তাহলে এখানে এই গোলকের অংশ বিশিষ্ট হলো একটা দর্পণ এবং এই গলীয় অংশের ভিতরের অংশটা দর্পণ। এই জন্য এটাকে আমরা বলবো অবতল দর্পণ। সেম যদি এখানে একইভাবে যদি একটা গলীয় অংশের বাইরের দিকটা দর্পণ হয়, এই দিকটা, তাহলে আমরা এটাকে বলবো উত্তল দর্পণ। তাহলে আমরা জানলাম যে অবতল দর্পণকে আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ অর্থাৎ গলীয় দর্পণকে আমরা দুভাগে ভাগ করলাম। এখন আমরা দেখব এই দর্পণে কিভাবে বিম্ব সৃষ্টি হয়। এর আগে আমরা একটু জেনে নিই, এই যে দর্পণটা তোমরা দেখতে পাচ্ছ, এই দর্পণটিতে এখানে এই দর্পণের মধ্যবিন্দু যদি পি হয়, এটাকে আমরা বলবো মেরু। আবার যদি এই যে গোলকটা আমরা কল্পনা করেছিলাম, সেই গোলকের কেন্দ্র যদি সি হয়, তাহলে সিটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। আর পিসি এর মধ্যবিন্দু যদি এফ হয়, এফটাকে বলবো আমরা প্রধান ফোকাস। প্রধান ফোকাস অর্থ হলো আলোক রশ্মি যদি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রধান অক্ষকে যে বিন্দুটাতে ছেদ করবে সেই বিন্দুটা হলো প্রধান ফোকাস। তো আমাদের আলোচনার বিষয় থাকবে যে আমরা এই অবতল দর্পণে আমরা বিম্ব গঠনটা কীভাবে সৃষ্টি হচ্ছে দেখাবো। আর বিম্বের গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে, বিম্বের বিভিন্ন অবস্থান বিভিন্ন ক্ষেত্রে। তো লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করবে। লক্ষ্যবস্তুটা আমরা কোন অবস্থানে রাখলাম, সে অবস্থানের প্রেক্ষিতে আমরা
দেখাবো যে বিম্বটার আকৃতি প্রকৃতি কেমন হচ্ছে এবং প্রতিবিম্বটা কেমন সৃষ্টি হয় সেটাই। তো তোমরা বিশেষ করে খেয়াল করো, এই যে আমি এখানে আবারও দেখাচ্ছি যে আবার তোমাদের দেখাচ্ছি যে এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণটাকে আমরা এখানে মধ্যবিন্দু ধরে নিলাম পি। তাহলে এই পিটা হলো এই দর্পণের মেরু। এই দর্পণের বক্রতার কেন্দ্র যদি সি হয়, তাহলে সিডি এর মধ্যবিন্দুটা হবে এফ, এটা হলো প্রধান ফোকাস, আর পিএফটা হলো ফোকাস দূরত্ব। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা লক্ষ্যবস্তুটা কোন অবস্থানে রাখবো। আমি এই লক্ষ্যবস্তুটাকে আমি এখানে এই সি এর বাইরে রাখতে পারি, অনেক দূরে রাখতে পারি অসীমে, আমি সি এবং এফ এর মধ্যে রাখতে পারি, এখানে আমি এফ বিন্দুতে রাখতে পারি, আমি এফ এর মধ্যে রাখতে পারি, এভাবে আমি প্রায় 6টি অবস্থানে রাখতে পারি। তো এর মধ্যে বিম্বটা কোনো বিম্ব গঠন হবে যে বাস্তব, কোনটা অবাস্তব। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বাস্তব এবং অবাস্তব বিম্বটা। তো এটা তোমাদের মনে রাখি যে এখানে সিপি হলো বক্রতার ব্যাসার্ধ, এখানে সিপিটা হলো বক্রতার ব্যাসার্ধ, আর পিএফটা হলো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বটা হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, হাফ পি। ফোকাস দূরত্ব পিএফটা হলো বক্রতার ব্যাসার্ধ পিসি এর অর্ধেক, অর্থাৎ এফ এর অবস্থানটা হলো সিপি এর মাঝখানে মধ্যবিন্দুতে। এখন আমি তোমাদের যেটা দেখাবো যে যেমন একটা লক্ষ্যবস্তু এখানে আমি রাখলাম ও এ বস্তুটার প্রতিবিম্বটা কেমন হবে তোমরা খেয়াল করো যে এই ও এর অবস্থানটা হলো বক্রতার কেন্দ্র সি এর বাইরে। তার মানে আমরা দেখাতে চাচ্ছি যে বক্রতার কেন্দ্রের বাইরে যদি লক্ষ্যবস্তুর অবস্থানটা হয় সেটি কেমন হবে। আমি এই লক্ষ্যবস্তুর বিম্বটা কেমন হয় দেখাচ্ছি, সবাই খেয়াল করো। যদি ও থেকে একটি রশ্মি এই দর্পণের উপর আপতিত হয়, প্রধান অক্ষ হলো সিপি, এই সিপি এর সমান্তরাল একটা রশ্মি দর্পণের উপর আপতিত হলো, এই রশ্মিটা ফিরে আসবে। ফিরে আসার সময় তোমাদের এর মধ্যে যে কোনো রশ্মি গোলীয় দর্পণে আপতিত হবে, বিশেষ করে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো তোমরা, সেই রশ্মিটা ফিরে আসবে, প্রতিফলিত হয়। ফিরে আসার পর আমরা দেখবো যে সেটা ফিরে আসছে প্রধান ফোকাস দিয়ে। অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফিরে আসবে প্রধান ফোকাস দিয়ে। আর আমরা যদি ও থেকে আরেকটি রশ্মি চিন্তা করি যে ও থেকে আরেকটি রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, এই রশ্মিটি দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আবার একই পথে ফিরে আসবে প্রতিফলিত রশ্মিটি। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে আলোক রশ্মিটা যে ফিরে আসছে সেটা দেখাবে কোন পথে ফিরে আসছে, এটা অবশ্যই দেখাতে হবে। এখানেও ওসি পথে গমন করে রশ্মিটি দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আবার একই সেম পথে ফিরে আসছে। তাহলে প্রতিফলিত রশ্মি দুটি একটা বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুটার নাম আমরা দিতে পারি আই। এখন আই থেকে যদি আমরা প্রধান অক্ষের উপরে যদি একটা লম্ব আঁকি আইবি, তাহলে এই আইবিটা হবে ও এর লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লক্ষ্যবস্তুটি যে পাশে
প্রতিবিম্বটি নিশ্চয়ই একই পাশে নয়, তার উল্টা দিকে। কাজেই আমরা কি বলতে পারি, যদি লক্ষ্যবস্তুর অবস্থানটা প্রধান পক্ষের বাইরে অথবা এখানে বক্রতার কেন্দ্রের বাইরে আমি দেখালাম, তাহলে সেক্ষেত্রে এখানে প্রতিবিম্বের অবস্থানটা উল্টো হচ্ছে, এবং যেহেতু মিলিত হচ্ছে সেটা হবে বাস্তব বিম্ব। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে বাস্তব এবং উল্টো, বাস্তব এবং উল্টো। তো সেইভাবে আমরা বিভিন্ন অবস্থানে দেখাতে পারি, সিতে দেখাতে পারি, ওসি দেখাতে পারি, সি এফ এর মধ্যে দেখাতে পারি, এফ এ দেখাতে পারি, পি এফ এর, সেটা আমরা তোমাদের বাড়িতে দেবো, তোমরা করবে। আর এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই লক্ষ্যবস্তুর অবস্থানটাকে যদি আমরা ভিন্নভাবে দেখাতে পারি, ভিন্ন অবস্থানে, তাহলে আমরা একটু দেখাবো যে প্রধান ফোকাসে অথবা তার মধ্যে যদি বিম্বের অবস্থানটা হয় তাহলে কি অবস্থান হবে, কিভাবে হবে, সেটা আমরা একটু আলোচনা করব। তোমরা দেখো যে এই দর্পণটাতে এম পি এম প্রাইম দর্পণ, সি হলো বক্রতার কেন্দ্র, এফ হলো প্রধান ফোকাস। এর মধ্যে আমি তোমাদের দেখিয়েছি যে লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাসের বাইরে ছিল। এখন আমি যদি এখানে লক্ষ্যবস্তুটাকে রাখলাম, এখানে বিভিন্ন অবস্থানে আমি রাখতে পারি, এফ এ রাখতে পারি, সি তে রাখতে পারি, সি এফ এর মধ্যে রাখতে পারি, এর বাইরে রাখতে পারি। আমি বিশেষ করে তোমাদের একটা বাস্তব একটা অবস্থা দেখাচ্ছি। আমি তো বলেছি যে 6টি অবস্থানে বিম্ব গঠন হতে পারে, 6টি অবস্থান। তো 6টি অবস্থানে আমরা বাড়ি কাজ দিব, তোমরা প্র্যাকটিস করবে। নিয়ম একই, আমি যে দুটো নিয়ম দেখাচ্ছি এই নিয়মের ভিত্তিতেই তোমরা করবে। যেমন এখানে ও থেকে একটা রশ্মি দর্পণের উপর আপতিত হলো, তুমি ইচ্ছা করলে এখানে ডি পি যে কোনো নাম দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এখন এখানে আমি তোমাদের বলছি যে প্রতিফলিত রশ্মিটা ফিরে আসবে। এই প্রতিফলিত রশ্মিটা ফিরে আসার নিয়মটা হলো, এটা প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে, প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিফলিত রশ্মি ফিরে আসছে প্রধান ফোকাস দিয়ে, এবং প্রধান ফোকাস দিয়ে যদি ফিরে আসে, ফিরে আসবে। প্রধান ফোকাস দিয়ে ফিরে আসার পরে আমরা আবার দেখব যে বক্রতার ব্যাসার্ধ বরাবর ও বিন্দু দিয়ে, বিশেষ করে ও বিন্দু দিয়ে বক্রতার ব্যাসার্ধ বরাবর আরেকটি রশ্মি দর্পণ আপতিত হবে, আপতিত হয়ে সেম পথে ফিরে আসবে। এখন আমরা যদি এই রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করি, পিছনের দিকে বর্ধিত করলে তারা একটা বিন্দুতে মিলিত হলো, ধরলাম ও প্রাইম বিন্দুতে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সেক্ষেত্রে এখানে লক্ষ্যবস্তুর অবস্থানটা হলো প্রধান ফোকাসের মধ্যে, অর্থাৎ পি এফ এর মধ্যে, এফ ও পি এর মধ্যে, প্রধান ফোকাসের মধ্যে। এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা প্রতিফলিত রশ্মিগুলো যখন আমরা মিলিত হবে না, ছড়িয়ে যাচ্ছে, যার কারণে আমরা পিছনের দিকে বর্ধিত করলাম, তারা মিলিত হলো ও প্রাইম বিন্দুতে। এখন যদি আমরা প্রধান অক্ষটিকে বর্ধিত করি এবং এই বর্ধিত অংশের উপর একটা লম্ব আঁকি, ও প্রাইম এ প্রাইম, ও প্রাইম এ প্রাইম, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিবিম্বটা হলো ও প্রাইম এ প্রাইম, এবং এই প্রতিবিম্বের অবস্থানটা হলো বস্তুর অবস্থানটা যে পাশে, ঠিক একই পাশে। তাহলে আমরা এটাকে, এবং প্রতিবিম্বটা বিবর্ধিত, তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্বের অবস্থানটা এখানে কি অবাস্তব, এটা অবাস্তব, এবং এটা সোজা একই পাশে। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে শিখলে যে আমরা অবতল দর্পণে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানে বাস্তব এবং অবাস্তব বিম্ব কিভাবে গঠিত হয় তা আমরা দেখলাম। নিশ্চয়ই তোমরা পারবে। তো তোমরা প্র্যাকটিস করবে, বাড়ি কাজ করবে,
কারণ বাড়ির কাজের গুরুত্ব খুবই বেশি। আমাদের বাড়ির কাজটা থাকবে, তোমাদের বাড়ির কাজটা খাতায় লিখে রাখতে পারো যে অবতল দর্পণে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য অবতল দর্পণে বিম্ব সৃষ্টি। এটা হলো তোমাদের বাড়ির কাজ। খেয়াল রাখবে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য অবতল দর্পণে বিম্ব সৃষ্টি। আশা করি সবাই ভালো থাকবে, বাড়ির কাজে গুরুত্ব দিবে, বাড়ির কাজ অবহেলা করবে না। এমন হতে পারে যে আমরা হয়তো বাড়িতে গিয়ে হয়তো তোর বাড়ির কাজ চেকও করতে পারি, কারণ তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কোনো অবস্থায় তোমরা ভালো করতে পারবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আবার একইভাবে দেখার চেষ্টা করবে, তাহলে হয়তো তোমাদের ধারাবাহিকতা থাকবে এবং সেদিনটি প্রশ্ন সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে।